বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বজুড়ে আলোচনার একমাত্র বিষয় এই মুহূর্তে। কিন্তু কোভিড-19 শুধু কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করলো, মানুষের মৃত্যু ঝুঁকি কতটা তৈরি করলো সেটি নিয়ে আলোচনার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ রাখেনি, সুদূর প্রসারী একটা পরিকল্পনার জগতে আমাদেরকে ঠেলে দিয়েছে। কেননা কোভিড-19-এর প্রভাব, প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া গোটা বিশ্বজুড়ে তার অর্থনীতি, সমাজ, রাজনীতি, কূটনৈতিক সম্পর্ক সব কিছুকে নানাভাবে স্পর্শ করছে। বাংলাদেশের বাইরে নেই, বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা শনাক্তের বিবেচনায় যে পরিমাণ শনাক্ত করা যাচ্ছে সেই বিবেচনায় সেটি বাড়ছে, মৃতের সংখ্যা ওঠানামার মধ্যে আছে। কিন্তু সবাই আতঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে, তার সামাজিক পরিস্থিতি নিয়ে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বজুড়ে একই অবস্থা। এবং কোভিড-19 প্রমাণ করলো যে পৃথিবী কতটা অসহায় একটি অণুজীবের কাছে। এবং বিশ্বজুড়ে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাজনৈতিক নেতৃত্বে আছেন, তারা জনস্বাস্থ্যের ব্যাপারে কতটা গুরুত্বহীন মনে করতেন এই বিষয়টিকে, সেটিও প্রমাণ করেছে। যাই হোক, কোভিড-19কে ঘিরে গোটা বিশ্বজুড়েই নানান পরিকল্পনা চলছে, নানানভাবে এটিকে মোকাবেলা বর্তমানে কীভাবে করা হবে, সামনের দিকে এটিকে কীভাবে মোকাবেলা করা হবে এবং এর যে প্রতিক্রিয়া অর্থনীতিতে, সমাজে, রাজনীতিতে সেটি কীভাবে মোকাবেলা করা হবে তার জন্য কাজ করছে বিশ্বজুড়ে সরকারগুলো, নাগরিক সমাজ এবং সেই সঙ্গে আন্তর্জাতিক নানান উন্নয়ন সংস্থা। আজকে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জির সঙ্গে। তিনি আমাদের আজকের অতিথি এবং সুদীপ্ত মুখার্জি একজন আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ বা পেশাজীবী, আমরা যাই বলি না কোনো, গত 2 দশকের এক্সপেরিয়েন্স তার এই বিষয়ে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং চেঞ্জ ম্যানেজমেন্টের উপরে, সংকট মোকাবেলার ক্ষেত্রে তার যথেষ্ট, ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যে কোনো ক্রাইসিসের পরে সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে সেই বিষয়ে কর্মসূচি প্রণয়ন বা পরিকল্পনা করবার ক্ষেত্রে এবং ব্যবস্থাপনার ক্ষেত্র এবং জনগণকে ব্যবস্থাপনার ক্ষেত্রেও তার যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা রয়েছে। এবং তিনি বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন 2016 সালে এবং এর আগে তিনি ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সিয়েরা লিওনে, যেখানে তিনি অন্যান্য দায়িত্বের সঙ্গে ইবোলা ক্রাইসিস মোকাবেলায় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং মিস্টার মুখার্জি তার ক্যারিয়ার শুরু করেছেন ইউএনডিপি ইরাকের দায়িত্ব নিয়ে 2009 সালে তিনি ইরাকে ইউএনডিপিতে কর্মরত ছিলেন এবং সেখান থেকে তিনি having moved from UN Habitat where he was head of ইরাক মিশনের প্রধান ছিলেন। এবং ইউনাইটেড নেশনসে জয়েন করবার আগে মিস্টার সুদীপ্ত মুখার্জি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের DFID-তে 1998 থেকে 2005 পর্যন্ত। এবং এর আগে তিনি নানা দায়িত্বে ছিলেন, নানান ক্যাপাসিটিতে ভারত সরকারের। সুদীপ্ত মুখার্জি আর্কিটেকচার এবং আরবান প্ল্যানিংয়ের উপরে তার ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সঙ্গে তিনি ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন। মিস্টার সুদীপ্ত মুখার্জি, স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। এক সংকটকালে আপনার সঙ্গে আমরা কথা বলতে বসেছি, কিন্তু তার আগে একটু শুনে নিতে চাই যে 2016 থেকে 2020 কেমন কাটছে বাংলাদেশে আপনার এবং কেমন দেখছেন আপনি বাংলাদেশকে? খুবই ভালো মনে হয়। দেশে ফিরে এসেছি বহুদিন বাদে, মানে বহু দেশ ঘুরে এখন মনে হয় নিজের দেশে ফেরত এসেছি। সেই জন্যই মানে আমি তোমার মতো ভালো বাংলা বলতে পারবো না, কোনো অসুবিধা নেই, যথেষ্ট বাংলা, কিন্তু একদম মানে আই ফিল এট হোম। থ্যাংক ইউ সো মাচ। এবং এই মুহূর্তটা কিভাবে সময় কাটাচ্ছেন? আমি জানি যে অফিস আপনাদের করতে হচ্ছে এবং এই সংকট মোকাবেলার জন্য কাজও করতে হচ্ছে, কিন্তু বাসা থেকে না অফিসও করতে হচ্ছে, কিভাবে করছেন? দুটো মিলিয়ে করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সরকারি যে নির্দেশ আছে সেটা মেনে চলা। we want to as the United Nations আমরা কিন্তু মডেল সিটিজেন হিসেবে নিজেদের মানে আমি সবাইকে রিকোয়েস্ট করি সিটিজেন হিসেবে তাদের দায়িত্ব পালন করে। আমাকে মাঝে মাঝে মিটিংয়ে বাইরে যেতে হয়, কিন্তু বেশিরভাগ সময় আমি কিন্তু বাসা থেকেই আমি মিটিং বা কাজ থাকি। আর আমি কয়েকদিন আগে কিছুজনকে
আমাকে আহ, একজন বললো, আমি দেখলাম যে আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, যে আগে আমরা ছিলাম 996, 9টা থেকে সকাল 9টা থেকে বিকেল রাতটা অব্দি, সপ্তাহে 6 দিন কাজ করতাম। সেই 996 থেকে এখন হয়ে গেছি 007। উই ওয়ার্ক ফ্রম 0 hours to 0 hours 7 days a week। বাসায় বসে কিছুক্ষণ। অনেকটা জেমস বন্ডের ভূমিকায়, জেমস বন্ডের 007। সো অ্যাবসলিউটলি। আপনি 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 তো ঢাকায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আছে ঢাকা অফিসে, বোধহয় সেই অফিসেই যান এবং সেখানটাতেই আমি এখন WHO এর অফিস একটু দূরে, আমাদের কাছাকাছি একটা ওয়ার্ল্ড প্রোগ্রাম, ছোট্ট গুলশান একটা স্যাটেলাইট অফিস খোলা হয়েছে। সেখানে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আমরা প্রতিদিন সকালবেলা, শুক্রবার ছাড়া সকালে সবাই মিলিত হই সেখান থেকে। তারপরে আমরা যে যার নিজের আমাদের যেসব দায়িত্ব সেই নিয়ে আমরা চর্চা করি। তো এই ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমে কারা কারা আছেন, মানে কাদের নিয়ে করা, জাস্ট বোঝার জন্য জানতে চাচ্ছি। প্রধানে আছে তো ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিয়া সেপ্পো। তারপরে WHO তো আমাদের মানে প্রাইমারি হেলথ সাইটের হেড। তাছাড়া আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কারণ তাদের লজিস্টিক্যাল অ্যান্ড প্রকিউরমেন্ট ক্যাপাবিলিটিস উন্নত। আর ইউনিসেফ আছে, ইউনিসেফ ইজ অলসো প্লেইং আ কমিউনিকেশনস। ইউএন ডিপার্টমেন্ট অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি চিফ কাছেই আছে। যেহেতু আমরা আহ, আমরা কক্সেস বাজারে রোহিঙ্গা রেফিউজি নিয়ে কাজ করে থাকি, আর সেখানেও অ্যাডিশনাল এক্সট্রা ক্রাইসিস, সেই জন্য IOM, UNHCR সংস্থাও ক্রাইসিস ম্যানেজমেন্ট ইভেন্ট নিয়ে আসে। সো আমরা এখন যে সংকটকালের মধ্যে আছি মিস্টার সুদীপ্ত মুখার্জি, যে কোভিড-19 বা করোনা ভাইরাস, একটি তো এটি প্রমাণ করলো যে জনস্বাস্থ্যের বিষয়টা আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কখনোই ছিল না, গোটা বিশ্বজুড়েই যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই 25 লাখের মতো মানুষ এই ভাইরাসে, 25 লাখের চাইতে বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় 2 লক্ষ কাছাকাছি হয়ে গেছে। তো এর তো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব আছেই, সেই বিষয় নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে আপনার কাছে কি মনে হয়, মানে কোভিড-19 আসলে আমাদের জন্য কি বার্তা নিয়ে এলো বলে মনে করছেন আপনি? প্রথমে আমি তো তুমি যেটা বললে প্রথমে, দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। অ্যান্ড আমরা যদিও এটাকে প্রথমে পাবলিক হেলথ ক্রাইসিস হিসেবে দেখছিলাম, কিন্তু ওভার টাইম আমরা দেখেছি সেটা একটু হয়ে গেছে মাল্টি ডিমেনশনাল হিউম্যান ডিজাস্টার। রাজনৈতিক, সামাজিক সব ব্যাপারে, অর্থনৈতিক সব ব্যাপারে এফেক্ট করেছে। আমি আজ সকালে একজনের সঙ্গে আলাপ করছিলাম যে আজকের ডেটে আমেরিকাতে একটা টয়লেট রোল আর এক প্যারালক্সের দাম এক। This is something that the world has never seen before. জি। So this is a new normal that we have to deal with, নিউ নর্মাল, and it will require এবং আমরা একটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে প্রবেশ করছি। নিশ্চয়ই। আজকে আমি দেখছিলাম যে CNN-এ একজন বলছিলেন যে কোভিড-19 আসলে এখন ক্রলিং করছে, হাঁটা শুরু করেনি। হাঁটা শুরু করলে কি পরিস্থিতি দাঁড়াবে, এটি একজন বিজ্ঞানীর মতামত। আল জাজিরাতে দেখছিলাম যে একজন বলছেন যে এর এখনও সেকেন্ড স্টেজটা শুরু হয়নি এবং যে কোনো সময় এটি হতে পারে। অর্থাৎ অনেকেই মনে করছেন যে পরিস্থিতিটা উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু যে কোনো সময় অন্য কোনো ভাইরাস আবার আক্রমণ করতে পারে এবং তিনি আশঙ্কা করছেন যে এই ধারার মধ্যেই সেটি হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সংকট সামনে আরও ভয়াবহ, আপনি জানেন সেটা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে বলেছেন যে এপ্রিল মাসটা খুবই কঠিন সময়। সো যেহেতু কোভিড-19 নিয়ে আপনি কাজ করছেন, আপনারা কাজ করছেন, আপনার কি ধারণা, এই যে বার্তাগুলো নানান জায়গা থেকে আসছে, অনেকে আশার আলো দেখতে পাচ্ছেন যে ইউরোপ এটা কমতে শুরু করেছে, অনেক জায়গায় কমতে শুরু করেছে, বাট অনেকে বার্তা দিচ্ছেন যে সামনের দিনগুলো আরো খারাপ হতে পারে। সো আপনি কি মনে করছেন বা আপনারা কি মনে করছেন যখন এই বিষয় নিয়ে কাজ করছেন?
আমি প্রথমে বলে দিই যে আমি এপিডেমিওলজিস্ট নয়। জি, আমরা সেই জানি। জন্য আমি সেই জন্য আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি এটা শুধু জানি যে এই ক্রাইসিস, এপিডেমিকের ক্রাইসিসের কারণে যে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল যে ক্রাইসিসটা হচ্ছে, সেটার ক্রাইসিসটা কিন্তু অনেক বেশি প্রোট্রাক্টেড এবং লং লাস্টিং। নাম্বার টু, কেন বলছি যে বিকজ ইট হ্যাজ বিকাম গ্লোবাল প্যান্ডেমিক। সেক্রেটারি জেনারেল আজ সকালেই বলেছেন যে the world is as strong or as weak as the health system is anywhere in the world. So ultimately, if you take that into consideration, nobody is safe until everybody is safe. এবং which means যে আমাদের ক্রাইসিসটা কিন্তু অনেক দিন লাস্ট করবে till the world has become safe. So it does not really matter in some ways till Bangladesh has become zero transmission but zero incidence of COVID. That জি। would be a major achievement, but not good enough to come back to normal. আমরা আমরা জানি যে প্রতিষ্ঠাকাল থেকে ইউএনডিপি বৈশ্বিক দারিদ্র্য বিমোচন এবং অসমতা দূরী করবার জন্য কাজ করছে। পাশাপাশি এর আওতাধীন প্রায় 170টি দেশে টেকসই উন্নয়নকে দীর্ঘায়িত করতে দেশগুলোর পলিসি এবং লিডারশিপ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছে। সো আপনার কাছে আমার প্রশ্ন যে করোনা পরিস্থিতি প্রতিটি রাষ্ট্রের বিশেষত আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর বর্তমান ও ভবিষ্যৎ পলিসি নির্ধারণ এবং নেতৃত্বের জায়গাগুলোকে বড় রকমের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিনা, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? প্রথমে বলি যে আমি আবার প্রথম থেকে বলি যে দিস ক্রাইসিস ইজ আনপ্রেসিডেন্টেড। আর তার জন্য মানে শুধু বাংলাদেশ উন্নয়নশীল দেশ নয়, ইভেন আমরা দেখেছি ডেভেলপড নেশনস আর ইকুয়ালি আন্ডারপ্রেয়ার্ড টু সে দ্য লিস্ট। ইনফ্যাক্ট আমরা কিন্তু এই মানে maybe because of better testing or maybe because of demographic reasons, we have a much older population in many of these countries, but casualty figures, case fatality figures in অনেক developed nations. Having said this, obviously we are in a situation where we emerged completely underprepared. And actually বাংলাদেশকে বলছি না, আমরা বলছি সারা বিশ্বের সব দেশই আন্ডারপ্রিপেয়ার্ড। উন্নয়নশীল দেশগুলো বেশিরভাগই আন্ডারপ্রিপেয়ার্ড, কারণ আন্ডারপ্রিপেয়ার্ড রিজনস আমরা বোধহয় মানে একটা হচ্ছে যে এই সোশ্যাল, এই যে এপিডেমিক ট্রান্সমিশন কন্টেইন করার জন্য প্রিভেন্টিভ মেজার কথা বলা হচ্ছে, সেইগুলো কিন্তু হ্যাজ ফার রিচিং ইমপ্লিকেশনস in countries such as Bangladesh or India or developing nation যেখানে আমাদের ইকোনমি অনেক ইনফর্মাল, দিন মজুর বেশি আছে, যারা people who are staying in slums and for basic survival has become an issue. What and I have seen this, আমি নিজে দেখেছি এবোলার সময় খুবই একটা গরিব দেশে, যে the more deaths happened, more casualties happened from non-Ebola cases. কিন্তু সেরকম ভাবে তৈরি হতে চাই যে আমাদের ক্যাজুয়ালিটি বেশি হতে পারে, কারণ সাধারণ দারিদ্রতার কারণ তারা শিকার উন্নয়নশীল দেশ। বাংলাদেশও সেই জন্য তৈরি আছে। একটা প্রশ্ন আপনার কাছে, যে এখন এই সংকট মোকাবেলায় সবাই আশু মানে সমাধানটা কি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আপনি নিজেও শুরুতে বলছিলেন যে এটি একটা দীর্ঘমেয়াদী নানা ক্ষেত্রে প্রভাব রাখবে। সো আপনি কি মনে করেন কিনা যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছাড়া, এবং যে পরিকল্পনাটা আসলে এখনই গ্রহণ করা উচিত, আশু সমস্যা বা মধ্যমেয়াদী সমস্যা সমাধানের পাশাপাশি এই চ্যালেঞ্জে মোকাবেলা করা আদৌ সম্ভব কিনা? কারণ অনেকেই বলছেন যে আজকে এই করোনা ভাইরাসের কারণে মানুষের মৃত্যু যা হবে, করোনা ভাইরাসের প্রতিক্রিয়ায় অর্থনীতিতে যে পরিস্থিতি তৈরি হবে,
তার কারণে আরো অনেক বেশি মানুষের মৃত্যু হবে, অর্থাৎ না খেয়ে অনেক বেশি পৃথিবীব্যাপী মানুষ যারা মারা যাবে, 55 কোটি মানুষ হত দরিদ্র হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আসলে বেকার হয়ে যাবে। সো আপনার কাছে কি মনে হয় যে এখনই তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবার সময় নাকি? প্রথমে বলি যে আমরা অলরেডি এই নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করা শুরু করেছি। দুটো দুটো টার্ম আজকাল মানে পপুলার হয়ে গেছে ডেভেলপমেন্ট জগতে। একটা হচ্ছে নিউ পুয়ার, আর একটা হচ্ছে টুমরোজ পুয়ার। নিউ পুয়ার হচ্ছে যারা মানে আগে কোনো সরকারি লিস্টে ছিল না as people being classified as poor, জি তারা কিন্তু যেমন নাপিত, রিক্সাওয়ালা, মার্জিনালি অ্যাবভ দি পভার্টি লাইন, কুপিং পোর যাকে বলা হয়, তারা কিন্তু আজকাল একদম হ্যাভ গন ইনটু দ্য আন্ডার দ্য পভার্টি লাইন। দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড দেন দে আর অলসো বিং ক্লাসিফাইড এস পোর বিকজ কিছু কিছু যেমন এই রিটার্নিং মাইগ্রেন্ট লেবার, তারা কিন্তু বহুদিন ধরে যেখানে পুরনো কর্মস্থলে ফেরত যেতে পারবে না। সো দে উইল বিকাম টুমরোজ পুয়ার। তো এই জন্যে আমাদের প্রথমত we are coming to a situation where we will not only need long-term plans, জি but fundamentally different plans. Fundamentally different. We have to think completely differently now. আমরা জানি যে এই সলিউশনগুলো জি বলুন এই আপনি। সলিউশনগুলো কিন্তু মানে আমাদের কাছেও কিন্তু রেডি নেই। আমাদের কিন্তু we have to learn as we go along. ওকে, আমরা জানি যে ইউএনডিপি ইতিমধ্যে করোনার ক্ষতি মোকাবেলার জন্য 100টি দেশের জন্য $500 মিলিয়ন একটা প্যাকেজ ঘোষণা করেছে। সো আমি একটু, আপনি যদি আমাদেরকে বলতে পারেন যে প্রণোদনার এই অর্থ কিভাবে বন্টন করা হবে এবং এসব বাজেট কোন বিশেষ ক্রাইটেরিয়ার ভিত্তিতে বন্টন করা হবে, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো কি, কারা অগ্রাধিকার আচ্ছা, পাবে? প্রথমে বলে রাখি যে এই যে $500 মিলিয়ন বা $500 বিলিয়ন যেটা মানে প্রোগ্রাম তৈরি করছে, নট অল দি রিসোর্সেস হ্যাভ বিন মোবিলাইজড। মানে এটা প্রোগ্রাম তৈরি আছে, আমরা রিসোর্স মোবিলাইজেশন শুরু করেছি জি বিভিন্ন আমাদের ডোনারদের কাছে, কিন্তু এখনো সব আমাদের কাছে রেডি নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা কোর রিসোর্স যেটা আছে সেটা কিন্তু অলরেডি আমরা ডিস্ট্রিবিউট বা অ্যালোকেট করা শুরু করে দিচ্ছি। যেমন বাংলাদেশে বরাদ্দে অলরেডি আমরা প্রায় অলমোস্ট $3-4 বিলিয়ন অ্যাডিশনালি অলরেডি আমাদের কাছে এসে গেছে ফ্রম কোর রিসোর্সেস। আমরা তিনটে ব্যবহার করার জন্য মানে আমাদের প্রথমে প্ল্যান ছিল। একটা হচ্ছে প্রিপেয়ার, আমরা সেই স্টেজে নেই, আমরা অলরেডি নেক্সট স্টেজে পৌঁছে গেছি, টু রেসপন্ড। উই আর ইন দ্য রেসপন্স স্টেজ। অ্যান্ড থার্ড ইজ ইন দি রিকভারি স্টেজ। আর ওই রিকভারি স্টেজের মধ্যেও উই আর বেসিক্যালি অ্যাট থ্রি ডিফারেন্ট প্রায়োরিটিস। একটা হচ্ছে যে health systems, which is the primary reason for this multi-dimensional humanitarian disaster, সেটা কিভাবে স্ট্রেনথেন করা যায়। সেকেন্ড হচ্ছে যে আমরা কিভাবে ইন্টিগ্রেটেড ভাবে একটা ক্রাইসিস ম্যানেজমেন্টকে করতে পারি। এই মুহূর্তে মানে কিভাবে আমরা একদিকে আমরা চেষ্টা করবো যে পাবলিক হেলথ এপিডেমিককে আমরা কিভাবে কন্টেইন করতে পারি, উই ক্যান টু জিরো ট্রান্সমিশন। অ্যাট দ্য সেম টাইম উই আর এবল স্টার্ট সাম কাইন্ড অফ রিকভারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর থার্ড যেটা হচ্ছে যে আমরা মানে অনেক অনেক দেশে থাকি, যেহেতু আমরা এসডিজি বা এমডিজিতে আগে কাজ করেছি, জি আমরা ইবোলার সময় করেছিলাম, টু অ্যাকচুয়ালি লুক অ্যাট দি ভেরিয়াস ইম্প্যাক্টস, সোশিও ইকোনমিক ইম্প্যাক্টস, সেই অ্যানালিসিস সবাইকার সামনে ধরা, so that both countries and development partners can use that analysis, use that information to actually start planning for recovery. সম্প্রতি বাংলাদেশ সরকার, আমরা জানি যে ইউএনডিপি এবং ডিএফআইডির যৌথ উদ্যোগে 2.16 মিলিয়ন আর্থিকভাবে অসচ্ছল শহরের নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে, $2.6 মিলিয়ন। তো এ সম্পর্কে একটু আপনি আমাদেরকে বিস্তারিত বলবেন যে এই উদ্যোগ কিভাবে কার্যকর করা হবে, ধাপে ধাপে নাকি করোনাকালীন পুরো সময় জুড়ে? আচ্ছা, প্রথমে বলে রাখি, প্রথমে তো আমি ধন্যবাদ দিতে চাই ডিএফআইডি কে। ডিএফআইডি আমার
আমি নিজে আমার পুরনো মানে কর্মস্থল। আমি আগে ডিএফআইডি কাজ কাজ করতাম। এখন ডিএফআইডি ইজ ওয়ান অফ দি মেজর ডেভেলপমেন্ট পার্টনার্স অফ ইউএনডিপি ইন বাংলাদেশ। তারা আমাদের তৃতীয় জেনারেশনের আরবান পভার্টি প্রোগ্রামকে সাপোর্ট করছে। আমরা এই মুহূর্তে 20টা শহরে কাজ করছি, তার মধ্যে ঢাকাও আছে, ঢাকা নর্থ অ্যান্ড সাউথ আছে। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বস্তি উন্নয়নে কাজ করে থাকি, কিন্তু তার সাথে আমাদের there is a big element of capacity building of local municipalities to be able to manage cities better. তো এই মুহূর্তে আমরা যে ওই যেখানে আমাদের এই যে অলরেডি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের বিভিন্ন শহরে স্টাফ আছে, বিভিন্ন বস্তিতে যারা বাস করে বস্তিবাসীদের আমাদের ডিটেইলড ইনফরমেশন আছে, তারা কি কাজ করে, কোথায় থাকে, কজনের ফ্যামিলি মেম্বার, কি বয়স ইত্যাদি। আর প্রতিটা বস্তিতে বিভিন্ন আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটিজ আছে, যেগুলো মহিলা বেশিরভাগের ফ্রম উইমেন, লোকাল উইমেন। আমরা এই নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা তাদের ইমিডিয়েট রিলিফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছি। 3টে জিনিসের রিলিফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। একটা হচ্ছে যে আমরা তাদের সাহায্য করছি প্রথমে প্রিভেনশনের মেসেজগুলো নিয়ে যাওয়া, যে তারা তাদের কিভাবে সুস্থ রাখতে পারে। সেকেন্ডলি, যে তাদের সাহায্য করছি যে শুধু মেসেজ দিয়ে ইজ নট গুড ইনাফ। আমি যদি বলি তাকে পানি আর সাবান দিয়ে হাত ধুতে, যদি পানি আর সাবান দেওয়ার তাদের they are unable to afford, the means to comply আমরা সাপোর্ট করছি। আর তৃতীয়ত, প্রথম ফেজ অফ লকডাউনে বা স্টে অ্যাট হোমের তাদের কিছু কিছু রেশন দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে তারা ঘরের মধ্যেই থাকতে পারে, বাসা থেকে বার না হওয়ার প্রয়োজন যাতে না হয়। কিন্তু এইটা যেটা বললাম, এটা হচ্ছে ওয়ান টাইম সাপোর্ট, যেটা এখন আমরা করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা অলরেডি শুরু করে দিয়েছি তাদের সম্বন্ধে আরো মানে তারা কিভাবে চ্যালেঞ্জ মিট করছে এই মুহূর্তে, এটা জানার চেষ্টা করা হচ্ছে। আমাদের মেন প্রোগ্রামে রিপারপাস করার প্রয়োজন হয়, চেঞ্জ করার প্রয়োজন হয়, যাতে তাদের আমরা এই ক্রাইসিসটা তারা কোপ করতে পারে, তাদের কোপিং এবিলিটি আমরা বাড়াতে পারি। তার জন্য আমরা কিন্তু প্ল্যান করা শুরু করে দিয়েছি। জি, আমরা জানি যে দ্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যান জিএইচআরপি প্রোগ্রামের অধীনে আরও $2 বিলিয়ন দেওয়া হবে এমন 50টি দেশকে, যেসব দেশের আর্থসামাজিক অবস্থা যুদ্ধ বিগ্রহ বা শরণার্থীদের ধকল সামলাতে গিয়ে আসলে তীব্র চ্যালেঞ্জের মুখে রয়েছে। আপনি একটু আগেই শুরুর দিকে বলছিলেন যে রোহিঙ্গা সমস্যা নিয়ে এই সংকট মোকাবেলাও আপনারা ইউএনপি কাজ করছেন। সো বাংলাদেশে যেহেতু গত প্রায় 4 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে এই ফান্ড থেকে বাংলাদেশের জন্য কোনো বরাদ্দ থাকছে কিনা? নিশ্চয়ই থাকবে। প্রথমত আগে আবার আমি বলি যে এখানেও কিন্তু $2.1 বিলিয়ন এর সেক্রেটারি জেনারেল অ্যাপিল, এটা ওচা অ্যাপিল, এটা কিন্তু সব কিন্তু মানে আমাদের কাছে মোবিলাইজ করা হয়নি এখনো, এসে পৌঁছয়, মোবিলাইজ করা হয়নি, কিন্তু এটা অনগোয়িং ওয়ার্ক। মোবিলাইজেশন শুরু করা হয়েছে। এবং সেখানে আমি প্রথমেই বলে রাখি যে ডেফিনেটলি বাংলাদেশ ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট candidates for this resources coming from the Global Humanitarian Fund, কারণ Bangladesh has done exemplary work in housing more than 1 million Rohingya refugees over the last since 2007, mid 2017. তো আমাদের কিছু কিছু মানে আমাদের এটা এর আগে আমি জানি রাখি যে কিছু মানে আমরা প্রতি বছর যেটা করে থাকি, আমরা জয়েন্ট রেসপন্স প্ল্যান, আমরা এই রেফিউজিদের বা হোস্ট কমিউনিটিদের সাহায্য করার জন্য প্রতি বছর বার্ষিক একটা অ্যাপিল করা হয়, তাকে জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়। সেই অ্যাপিলটা কিন্তু আমাদের জিনিভাতে আমরা কিছু মাস আগেই করেছিলাম, কিন্তু তারপরে এখানে কোভিড আসার কারণে আমাদের কিন্তু এখন বেশি অর্থের আর বেশি সাহায্যের প্রয়োজন আছে। সেই জন্য আমরা এই গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাপিলের মধ্যেও আমরা বাংলাদেশ ইজ ওয়ান অফ দি স্ট্রং ক্যান্ডিডেটস। এর মধ্যে প্রায়োরিটি হচ্ছে অবভিয়াসলি স্বাস্থ্য ব্যবস্থা, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, communication with communities is going to be extremely important. How do you really mobilize the community to keep themselves safe? And the messaging has to be obviously tailored to
suit their specific requirements? How do you lower stigma between communities or within communities? আর যেটা আমাদের সব জায়গায় মানে করে থাকি আমরা যে we have to understand that any crisis, শুধু আমি রোহিঙ্গা ক্যাম্পের কথা বলছি না, এই মুহূর্তে বাংলাদেশ বা সারা বিশ্বে যে ক্রাইসিসে when people are suffering, it will increase social discontent. Naturally, it will increase social discontent, and that social discontent, if not managed properly, can quickly manifest itself as instability. সেই ইনস্টেবিলিটি কিন্তু ইট ক্যান এফেক্ট ডেভেলপমেন্ট। তো সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি সেই নিয়েও কাজ চলছে। কারণ আমরা জানি যে আমি নিজে দেখে এসেছিলাম যখন আমাদের সিয়েরা বা লাইবেরিয়া বা গিনিতে যখন ওয়েস্ট আফ্রিকাতে আমাদের এবোলার আগেনস্টে এবোলা অ্যাড্রেস করা হচ্ছিল, তখন প্রোগ্রেসিভলি ইট ওয়াজ বিকামিং আ মিলিটারাইজড রেসপন্স। ল এনফোর্সমেন্ট এজেন্সি কোয়ারেন্টাইন মেনটেন করছে, চেক পয়েন্ট মেনটেন করছে, সেখানে তখন প্রয়োজন ছিল যে none of these law enforcement agencies actually use disproportionate force, তারা হিউম্যান রাইটস কোনো ব্রিচ না করে। তো এরকম ধরনের জিনিস কিন্তু সব দেশে করা প্রয়োজনে এই মুহূর্তে। এমনি যুদ্ধবিধ্বস্ত বা শরণার্থী সমস্যায় যেসব দেশ জর্জরিত বাংলাদেশের মতো, সেই সব দেশের জন্য এই বাজেট কি পর্যাপ্ত মনে করেন আপনি, কিংবা আরো সহায়তার দরকার আছে কিনা, বা কি পরিমাণ দরকার হতে পারে? এটা অনেক বেশি সহায়তা, অনেক প্রথমেই বলে রাখি যে ইফ ইউ স্পিক টু এনি ইকোনমিস্ট, যে ইফ ইউ ওয়ান্ট টু quickly destroy any prosperous country, start a conflict there. Conflict is one of the easiest way to actually destroy an economy. Right. তো সেই জন্য আমাদের যেহেতু কনফ্লিক্ট রিটেন, মানে আমাদের সেক্রেটারি জেনারেল প্রথমেই যেটা করলেন যে কিছুদিন আগে হি সেন্ট অ্যান অ্যাপিল টু অল দি কনফ্লিক্ট রিটেন কান্ট্রিজ, ইয়েমেন, আফগানিস্তান, ইরাক ইত্যাদিতে, সিরিয়া, যে হাউ টু ইউ ক্যান appealing for ceasefire and appealing for solidarity at the moment of crisis. সো এখানে একটা আমরা জানি যে আমাদের যে বলুন 2.1 বিলিয়ন যেটা অ্যাপিল করা হয়েছে, that is not going to be enough. This is an initial appeal. এটা মনে রাখতে হবে যে এই অ্যাপিলের যে টাকাটা চাওয়া হচ্ছে, এটা কিন্তু এপ্রিল ডিসেম্বর 2020 এর জন্য শুধু। From January 2021 there may be a fresh appeal for much larger amounts. আপনার কাছে কি মনে হয়, মানে আপনি যে অবস্থান আছে সেখান থেকে, যে পৃথিবী যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে, সেখানে এই যে ফান্ডগুলো মোবিলাইজ করবার কথা বলছেন, আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে কি বলেছেন, উনি দায়িত্ব পাওয়ার পরে জাতিসংঘ সম্পর্কে ওনার বক্তব্য কি ছিল। তো সব মিলিয়ে, এবং ইউরোপ, আমেরিকা, সবাই যারা মূলত এই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে অর্থ মোবিলাইজ করতে সহায়তা করেন, তারা যখন এরকম সংকটে থাকবে, তখন এই ধরনের চাহিদা পূরণ বা এই ধরনের সহায়তা করবার জন্য আপনারা যে ফান্ড মোবিলাইজের প্রত্যাশা করছেন, সেটা কতটা সহজ হবে বা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? আমি প্রথমে বলি যে আই এম আ ডেভেলপমেন্ট অপটিমিস্ট। জি, আমি অপটিমিস্টিক পারসন না হলে আমি ডেভেলপমেন্টে আসতাম না। আমি মনে করি, যেটা প্রথমেই বললাম, যে আমাদের কিছু for several years now we are facing problems which we call problems without passports. কোফি আনান এই শব্দটা, মানে এই টার্মটি ইউজ করছি, problems without passports। ক্লাইমেট চেঞ্জ যেমন দেখেছি আমরা, এই গ্লোবাল প্যান্ডেমিকে দেখেছি, এদের পাসপোর্ট লাগে না, কিন্তু ইজিলি এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। And the point that the world will not be, global terrorism is another problem without passports. You will not be able to be safe until everybody is safe. Right. Now, sooner people realize across the world, all governments realize, including in developed countries like America, like in the European countries, like in Japan, everybody realizes that you will not be safe until you are able to ensure that the rest of the world is safe. ওই রিয়েলাইজেশনটা যদি হয়, তাহলে আমার মনে হয় ফান্ড মোবিলাইজেশন করা কিন্তু সহজ হয়ে যাবে। এবং সেটা আমরা কিছু আমরা দেখতেও পাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখছি বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার যারা এই দেশেও যারা আছে, যারা বাংলাদেশ সাহায্য করছে, তারা কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছেন।
সাউন্ডস গুড। আপনি 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 এবং আমরা রোহিঙ্গা নিয়ে কথা বলছিলাম, রোহিঙ্গা সমস্যা নিয়ে, যে মহামারী পরবর্তী সময়ে শরণার্থীদের নিয়ে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন, এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশ এমন কোনো সমস্যার মুখোমুখি হবে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত মানে মানে আমরা যদি শরণার্থী যদি না ধরি তাদের, মানে আমরা যদি দেখি যে দিস ইজ a million people staying in a very congested condition in any country. রাইট। তো সেখানে কোভিডের মতো একটা মহামারী কিন্তু যদি ছড়িয়ে যায়, ইট ক্যান অ্যাকচুয়ালি স্প্রেড ভেরি কুইকলি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এই যে মানে যদিও আমাদের মানে আমরা উই হ্যাভ বিন ভেরি এক্সট্রিমলি লাকি প্রথম থেকেই, যে আমরা জানি যে এই রোহিঙ্গারা কিন্তু প্রথম থেকে তারা কোনো ইনকুলেশন ভ্যাকসিনেশন পায়নি মিয়ানমারে থাকাকালীন। আমরা সেরকম কোনো মহামারী আউটব্রেক দেখিনি, যদিও ডিপথেরিয়া ইত্যাদি কিছু সামান্য কলেরা সামান্য ডিপথেরিয়া হয়েছিল, কিন্তু সেটা ম্যানেজেবল। কিন্তু these people are already to some extent immunocompromised simply because they have not received these very basic things that we take for granted, some public health support in your initial years. তো সেখানে যদি এরকম ঘটনা ঘটে, সেখান থেকে কিন্তু হোস্ট কমিউনিটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে, এবং বাকি জেলা বা বাকি দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতেই পারে, এবং দ্যাট ক্যান অ্যাকচুয়ালি লিড টু আ লট মোর সোশ্যাল কি বলবো সোশ্যাল কোহেশনে, মানে ইট উইল অ্যাটাক এট দি রুটস অফ সোশ্যাল কোহেশন। কারণ তখন কিন্তু people will see that they are getting affected because of a community which has come from outside the country. মিস্টার সুদীপ্ত মুখার্জি, আমরা জানি যে আপনি সিয়েরা ছিলেন এবং সেখানে ইবোলা পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন যখন ইউএনডিপির দায়িত্বে আপনি সেখানটাতে ছিলেন। সো এই যে মহামারী ইবোলা পরিস্থিতি পর্যবেক্ষণ আপনার যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই শুনতে চাইব আপনার কাছ থেকে যে করোনা যেহেতু ইতিমধ্যে একটা বৈশ্বিক মহামারী রূপে আবির্ভূত হয়েছে, সে কারণেই এর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব কতটা তীব্র নেতিবাচক হতে পারে কিংবা কতটা দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করেন আপনি? আমার তো মনে হয় যে মানে মানে আমরা যেটা অলরেডি মানে আমি ইবোলার সময় দেখেছিলাম, ইবোলার প্রথমত 3টে দেশে ছিল শুধু ওয়েস্ট আফ্রিকাতে, খুবই গরিব দেশ 3টেই। আর আমি 5-6 বছর আগের কথা বলছি, যখন ওয়ার্ল্ড ওয়াজ নট অ্যাজ progressive as it is now in terms of social media, in terms of information, in terms of digital means. সেই সময় আমরা দেখেছিলাম যে it actually started affecting every dimension of human life. আমাদের তখন আমি যখন প্রথম ওই দেশে যাই, তখন প্রতি ডলারে 4,000 লিওন was the conversion rate. আমি যখন ওই after Ebola it became more than 8,000 leons per dollar. So you can imagine 4,000 8,000 doubling. Exactly, double হয়ে গেল। আমরা we saw many more deaths happening in very treatable diseases. ম্যালেরিয়াতে লোক মারা যাচ্ছে, চাইল্ড বার্থে লোক মারা যাচ্ছে, কিডনি ডায়ালিসিস প্রয়োজন, তারা হাসপাতালে যেতে পারছে, তার কারণে মারা যাচ্ছে, দারিদ্রতার কারণে না খেয়ে মারা যাচ্ছে। এই ধরনের মারামারি করে, লুটমারি করতে গিয়ে পুলিশের ইয়েতে মানে লাঠি পেটা খাচ্ছে, পুলিশ কন্ট্রোল ভায়োলেন্স বা লাঠি খেয়ে মারা যাচ্ছে, এটা আমরা দেখেছি। তো হোয়াট আই এম বেসিক্যালি সেইং যে আমরা ইট ক্যান, এই প্যানিকের কারণে, আর ওটা কিন্তু অনেক বেশি ভয়াবহ ছিল, কারণ এক তো কেস ফেটালিটি ওয়াজ মাচ হায়ার, অলমোস্ট 70%, 65-70%। এখানে কিন্তু কোভিডের ক্ষেত্রে কিন্তু হার্ডলি 2-3% হচ্ছে ফেটাল কেসেস। জি, অফকোর্স ইট ক্যান ভেরি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু এখানে যেহেতু সারা বিশ্ব হ্যাজ বিন এফেক্টেড, আমরা কিন্তু অনেক বেশি প্যানিকগ্রস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে। অ্যান্ড আই থিঙ্ক দ্য কি লেসেন্স আই লার্ন ফ্রম দেয়ার, আমি 3-4টে যদি মনে করার চেষ্টা করি। একটা হচ্ছে যে উই নিড টু ওয়ার্ক উইথ স্পিড, স্পিড স্পিড স্পিড। দের ইজ নো টাইম ফর অ্যানালিসিস, দের ইজ নো টাইম ফর any kind of, we have to move very quickly. The second thing
is good information. Good information is absolutely important to ensure public confidence in the government, in the state, or on anything. আমরা যদি আমি ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু বেসিক্যালি, যেমন আমি অনেকে এভরিবডি ওয়াজ গেটিং ওয়ারিড যে এখন আমাদের আক্রান্ত সংখ্যা বাড়ছে। আমি আমি বলি যে সংখ্যা মানে এই যে বাড়ছে, এটা কিন্তু আমার কাছে কিন্তু এটাই নর্মাল। এটা শুনে আমার মনে হচ্ছে যে আমার কোয়ালিটি অফ ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি ইম্প্রুভিং, and that is something which will actually in the long term help us in prepare and respond better. The third, and it's extremely important, is this importance of community engagement. Top down approaches, যদিও to some extent you need some level of command and control, but top down approaches will not work. It will only work when communities themselves own up the fight. আমরা দেখেছি যে আমরা যতই আমরা চেষ্টা করি, যে আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে 3-4 দিন আগে আমরা দেখলাম যে জানা যায় যে নামাজায় অনেক, হ্যাঁ, অনেকে অনেকে প্রায় কিছু হাজার লোক পেরিয়ে পড়লো। So you have to basically be able to communicate with people, local people, and engage with communities so that they start owning up the fight, and then everything will work. Leadership has to come from the government, but communities have to be engaged. আর 4 নাম্বার 3টে বললেন আপনি, 4টে লেসন্সের কথা বলছেন। And finally this is again a very important thing, যে ultimately this has to be a whole of society response. এটা কিন্তু শুধু সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত না, এটা কিন্তু প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু প্রয়োজন, যেটা আমার মানে আমি আই উইল ইউজ মেবি আ ভেরি ক্লিশেড টার্ম, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মানে মূল বিষয় হচ্ছে যে হাউ ডু ইউ শেয়ার দ্য রিস্ক বিটুইন দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট। এখন যদি কালকে যদি বলি আমরা সব রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি খুলে দেবো বা সব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুলে দেবো, সেখানে কিন্তু দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট মানে দ্য পাবলিক গভর্নমেন্ট and the private investors with stakes, they have to actually come together and be willing to share the risk. It should not be left to one party to take all the risk. সেই জন্য ultimately আমরা যদি করতে চাই, it is very important that this public private sharing of risk is understood and is managed carefully. আরেকটা বিষয় মিস্টার মুখার্জি, আমি আপনার কাছে শুনতে চাইবো যে এই ধরনের মহামারীকালীন ঝুঁকি মোকাবেলায় কোন বিষয়টা আসলে সবচেয়ে বেশি কার্যকর, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাকি তাৎক্ষণিক সমন্বিত একটা উদ্যোগ? আপনি সমন্বিত উদ্যোগের কথা একটি বলছিলেন, এবং এখানে আন্তর্জাতিক সহায়তা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? প্রথমত আমি বলি যে দুটো জিনিসের প্রয়োজন, not one over the other. Okay. You have to act immediately and you also have to start thinking long term, because this is a crisis which is going to last long. This is a crisis which is going to go well beyond COVID-19 itself. Second হচ্ছে যে ইন্টারন্যাশনাল সহযোগিতা যেখানে প্রয়োজন, আমরা যেটা দেখলাম যে এক তো হচ্ছে যে ultimately the world doesn't become normal till everybody is normal. So ultimately until the world comes together, solidarity, we will not become normal. Flights will not resume, people will not be able to go back to their places of work if you're a migrant labor. If you are an exporter, your supply chains are currently disrupted and broken, so you will not be able to resume trade. All these problems are bound to happen. And therefore, and one more thing which is very very important, যেটা আমাদের যেটা প্রয়োজন, যে ultimately we have to think of a new global order which is the whole world is looking as global public health as a global good. Until the whole global community can come together and look at global public as global good, is not going to work. আর যেখানে আমার এই মুহূর্তে আমি মানে পার্টিকুলারলি ইউএনডিপি তে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আমার কাছে কিন্তু এসডিজির যে গোলগুলো, লক্ষ্যমাত্রাগুলো, and I think ওগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে all the more has become much more important than ever before.
মানে এখন অনেক বেশি এটা রিলেভেন্সটা বোঝা যাচ্ছে যে কত অনেক প্রয়োজনীয়। বেশি। অনেক কারণ অনেক অনেক। সামাজিক বৈষম্য বাড়ছে। জি। SDG 10 আমরা দেখছি যে রেসপন্সিবল কনজাম্পশন না করার ফলে আমরা এই প্রবলেম দেখতে পাচ্ছি। আমরা গোল 14 and 15 লাইফ আন্ডার ওয়াটার, লাইফ ওভার ল্যান্ড, দিস ইজ আ জুনোটিক ডিজিজ রাইট। বিকজ উই হ্যাভ নট বিন এবল টু টেক কেয়ার অফ লাইফ আন্ডার ওভার ল্যান্ড এন্ড লাইফ আন্ডার ওয়াটার। উই আর সিইং দিস প্রবলেমস। তো এই প্রবলেমগুলো দেখতেই থাকবো। আর আমরা দেখেছি যে উইক ইনভেস্টমেন্টস ইন সোশ্যাল গুড, education, property, health, etc., makes developing countries much more vulnerable, and particular communities much more vulnerable than others. এমনিতে ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কি পরিমাণ সময় লেগেছিল এবং এর ক্ষতির মাত্রা প্রশমনে মহামারীকালীন ওই সময়টাতে এবং পরবর্তী সময়ে আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং করোনার ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় কিনা বা সেটা কতটা কার্যকর হবার সম্ভাবনা আছে? আমি ইবোলার সঙ্গে করোনাকে মিলিয়ে যদি দেখবার চেষ্টা করি। আমাদের এবোলার সময় প্র্যাকটিক্যালি মানে তিনটে দেশের সামান্য তফাৎ ছিল, কিন্তু মোরালেস আবার 24 মাস মতো লেগেছিল শুধু ওই জিরো ট্রান্সমিশন আসতে। কিন্তু ওই রিকভারি পিরিয়ডটা কিন্তু অনেক বেশি এক্সটেন্ডেড ছিল। আর রিকভারির মধ্যে আমার যেটা মনে হয় যে যেটা ইম্পর্টেন্ট, এক হচ্ছে যে ইউ হ্যাভ টু কমপ্লিটলি রিলুক অ্যাট where you are doing your public investments, এবং the investments on social good, আমি আবার বলি যে social good, you have to rethink budgetary allocations, you have to rethink investments in education, health, etc. much more than you currently doing, number one. Number two, এই যে স্টিমুলাস প্যাকেজেস এর কথা বলা হচ্ছে, এই স্টিমুলাস প্যাকেজ কিন্তু শুড বি হাইলি ডিরেক্টেড টুয়ার্ডস দি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, দ্য স্মল বিজনেসেস। এটা কিন্তু পার্টিকুলারলি এদের সম্বন্ধে কিন্তু আমাদের মানে মানে in a country where the large part of the economy is still informal, until we are able to help these small businesses recover, আমরা কিন্তু পুরো রিকভারির কাছে তাড়াতাড়ি রিকভার করতে পারবো না। সো উই হ্যাভ টু রিয়েলি থিঙ্ক হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ফোকাস অন রিকভারিং, হেল্পিং স্মল বিজনেসেস রিকভার। আর থার্ড, অ্যান্ড দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান, যে আমার যেটা মনে হয় যে আমাদের দুটো অপরচুনিটি আছে যেটা আমরা মানে we have to seriously rethink. Number one, or three things. Let me put three things. Number one, build on current behavioral change and see that as an investment and let it sort of you try and walk in those gains. আমি দেখেছিলাম তখন যে বছরে খোলা ছিল সবাই হাত দিত বলে কলেরা হয়নি। ওকে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এই গেইনগুলো কিন্তু আমাদের মেনটেন করা উচিত, যে বিহেভিয়ারাল চেঞ্জগুলো আমরা করছি। সেকেন্ড, যেটা আমার মনে হয় যেটা আমার করা উচিত, যেটা বললাম যে আমরা we are focusing on the investments on helping the poor Right. and the small businesses to recover faster, and that is very very important. And third, আমার যেটা মনে হয় যে ultimate this is something that will completely redefine the global order, এবং সেখানে মানে whether there is an opportunity for the world to rethink. আমরা দেখেছিলাম যে even on a big issue like climate change, যে the Paris Agreement was fell apart, partially fell apart. Whether this is a warning again, Corona has given a warning that the world needs to actually be much more together, and at the end of the day, this is one earth that we need to care and share. সো ইবোলা মহামারী মোকাবেলায় ইউএনডিপি থেকে আপনারা যেসব উদ্যোগ সে সময় নিয়েছিলেন সেটার ফলাফল আসলে কি দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত? কতটা ফলপ্রসূ হয়েছিল এবং দীর্ঘমেয়াদী ফলাফল প্রদানের ক্ষেত্রে সেটা কতটা সফল হয়েছিল? মানে অ্যানালাইসিস তো নিশ্চয়ই করেছেন। এটা ইন্টারেস্টিং কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি কিন্তু রোজ সকালে যতটা বাংলাদেশের মানে নিউজগুলো দেখি, আমি কিন্তু টুইটারের থ্রু দিয়ে আমি কিন্তু সিয়েরালিওনের নিউজগুলো দেখতে থাকি, কারণ সেখানে সবে মাত্র কোভিড ধরা পড়েছে। জি। 27টা কেস না কত দেখছিলাম। এখন দিস ইজ দ্য টাইম টু রিয়েলাইজ অর রিয়েলি ফিগার আউট যে আমরা যে ইনভেস্টমেন্টগুলো করেছিলাম লং টার্ম, মানে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং যে ইনভেস্টমেন্টগুলো করা হয়েছিল,
সেটা কতটা মানে এফেক্টিভ হয়েছিল সেটা কিন্তু এখন দিস ইজ দ্য টেস্টিং পিরিয়ড। ওকে, আমার কাছে কোনো রেডি আনসার নেই এর জন্য। ওকে। ইউএনডিপি বলছে, যেটা আপনি একটু আগে বলছিলেন ইউএনডিপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে, যে করোনা মোকাবেলায় সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে এসে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দেশের উপর আন্তর্জাতিক রাজনৈতিক বাণিজ্যিক অবরোধ আরোপ করে কিংবা পূর্বে আরোপিত অবরোধ বহাল রেখে সমন্বিত উদ্যোগ আদৌ সম্ভব কি না, এবং সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান কোনো ভূমিকা রাখতে পারে কিনা? জি, দুটো প্রশ্ন। আচ্ছা, প্রথমে বলি যে আমি নিজে, দিস ইজ নট অ্যান ইউএনডিপি ভিউ, আই এম জাস্ট গিভিং আ পার্সোনাল ভিউ। জি প্লিজ। I have never seen the effectiveness of any financial sanctions. যখন তুমি আমাকে ইন্ট্রোডিউস করছি প্রথমে, যে আমি অনেকদিন ইরাকে ছিলাম, ইরাক ওয়াজ আন্ডার ফিনান্সিয়াল স্যাংশন or economic sanctions for many Yes. years, and that economic sanctions did not do anything except make every activity go underground. সব জিনিসই ঘটতো, কিন্তু it was happening in an illegal way, it just raised the costs of doing things. So I do not believe in economic sanctions as a person. Personally, I don't believe in this. I think there is a need for the globe to come together. And solidarity is extremely important. Where can we help? Now this is important here. যে এই মুহূর্তে কিন্তু আমরা বুঝতে পারছি যে given unprecedented nature of the crisis, that perhaps we will have to really look at completely new solutions. It has to be a completely new solution. It cannot be based on any previous experience. So সেখানে কিন্তু international organizations like UNDP are extremely well placed to be able to bring the knowledge of what is happening, the practice of different countries together for the benefit of Bangladesh. যেমন আমাদের কালকেই আমি কিছু প্রাইভেট সেক্টর লোকের মানে these were the private sector honchos, আমি তাদের সঙ্গে আলাপ করছিলাম যে how can you open up the economy. So we have already started looking at what is the global practice, কে কি করছে, কিভাবে তারা they are progressively they are trying to open up the economy without necessarily compromising on the safety of workers. So এই যে knowledge, information, policy responses quickly নিয়ে আসা, আমাদের অলরেডি একটা গ্লোবাল পলিসি নেটওয়ার্ক আছে ইউএনডিপি, তারা অলরেডি এই নিয়ে কাজ শুরু করে দিচ্ছে, and this is where I think we can immediately add value. ইউএনডিপি আরও বলছে যে করোনার প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে ভয়াবহ মাত্রায় অর্থনৈতিক সংকট ঘনীভূত হবে, যার ফলে অসমতা বাড়বে, যেটি আপনি একটু আগে উল্লেখ করেছিলেন, এবং এখান থেকে পরিত্রাণের জন্য কি কি করা সেই পরামর্শ আপনি দিচ্ছিলেন, যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা আপনি একটু আগে বলছিলেন। সো যা বলেছেন তার বাইরে কি এর থেকে পরিত্রাণের জন্য আর কোনো পরিকল্পনার কথা আপনি যুক্ত করতে চান, নাকি আমি পরের প্রশ্নে যাব? আমি তো প্রথমত বলি যে আমার তো মনে হয় যে আমি যেটা বলেছিলাম প্রথমেই বলছেন যে we are actually looking at two to three things that are extremely important. Number one, we have to completely rethink this whole social protection, because right now we are looking at new poor or tomorrow's poor who don't fit into any current list. Secondly, there has been criticisms in the past যে আমাদের যে লিস্টগুলো আছে সেই লিস্টে কিন্তু এখনো অনেক ইনক্লুশন আর এক্সক্লুশন এরর্স আছে, যাদের থাকা উচিত না তারা আছে, আর যাদের থাকা উচিত ওই লিস্টের মধ্যে তারা কিন্তু লিস্টের বাইরে আছে। এই এসডিজি ওয়ার্ল্ডে where you can leave no one behind, we have to improve the list. আর থার্ড হচ্ছে মানে যেটা আমি মানে ইনফ্যাক্ট আই ওয়েলকাম দ্য গভর্নমেন্ট স্টেটমেন্ট, অ্যান্ড আমি প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট আমি 31 ওই স্টেপ যিনি কথা বলেছিলেন, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট that we must be absolutely serious about zero tolerance of corruption issues. কারণ any relief program, any social safety net program, particularly in the current crisis যেখানে আমাদের কাছে ভেরিফিকেশন টাইম নেই, আমাদের লোকে মুভ অন এমার্জেন্সি বেসিস, সেখানে কিন্তু করাপশনের চান্স অনেক বেশি, এবং সেখানে we have to somehow have come up with some ways to ensure that there are minimum leakages. আমরা দেখছি যে ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়ার দেশগুলো অনেক দেশে ইউএনডিপির সার্বিক সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে। সো আমার প্রশ্ন আপনার কাছে যে সাব সাহারান আফ্রিকান দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের কোনো কার্যক্রম চালু আছে কি?
সাবসাহারান আফ্রিকাতে আগে থেকেও চালু ছিল, এখনো আছে। পার্শ্ববর্তী ভারতে আমাদের অলরেডি একটা ইভেন বলে একটা প্রোগ্রাম আছে, যেটা বেসিক্যালি ডিজিটাল কোল্ড কোল্ড চেইন মানে সাপ্লাই কোল্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রোগ্রাম আছে, যাতে আমরা এই প্রকিউরমেন্ট অফ ড্রাগস অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ সাহায্য করে থাকি। আমরা এই মুহূর্তে বাংলাদেশে সেরকম কিছু নেই, যদিও আমাদের অফারটা আছে, কারণ আমরা বাংলাদেশে এই মুহূর্তে আমরা বিভিন্ন এর মধ্যে বেসড অন কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমরা কিন্তু আমাদের গোলগুলো ভাগ করে নিয়েছি। তো এখন এই যে মেডিকেল বা হেলথ সেফটি ইকুইপমেন্টের মেইন কোঅর্ডিনেশন কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম করছে, এবং তাদের সহায়তা দিচ্ছে ইউনিসেফ। আমরা তাদের সহায়তা দিতে রাজি আছি, আর ডাব্লিউএইচও তো করছে। তো আমরা রেডি আছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা রিয়েলাইজ করি যে ঘুরে ফিরে কিন্তু সবাই আমরা ওই ডিপেন্ডেন্ট সেম সেট অফ সাপ্লায়ার্স, বাট উই আর রেডি। যে মুহূর্তে আমরা যেমন অলরেডি উই আর ট্রাইং টু মেক উই আর রেডি টু ইভেন সাপোর্ট। যেমন আমরা কদিন আগে আমরা আমাদের A2I program, UNDP's general support, we have tried to do some matchmaking between Bolton, which is one of our partners, private sector partners, and the United, to make sure that they can work together to locally manufacture or fabricate ventilators, for example. সেখানে আমরা সাহায্য করব। আমরা একটু শেষের দিকে চলে এসেছি, বাট আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে, সো আমি একসঙ্গে ধাপে ধাপে কিছু প্রশ্ন একসঙ্গে করতে চাই। যেমন ধরো যে মহামারীর স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এটি যে কোনো দেশের জন্যই কঠিন, আমাদের মতো দেশের জন্য আরও কঠিন। তো প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সার্বিক সহায়তা ছাড়া আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর এই রুগ্ন চিকিৎসা ব্যবস্থা নিয়ে মহামারী মোকাবেলা আদৌ সম্ভব কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? মহামারীর পরবর্তী সময় কি কি স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, সেটা আপনার ইবোলা ক্রাইসিস মোকাবেলার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে বলতে পারেন খানিকটা। এবং করোনা পরবর্তী সময় আসলে বৈশ্বিক স্বাস্থ্য খাতে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, সেটি একটি প্রশ্ন। আমি তো প্রথমেই বলি যে there's a পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড। আমি পজিটিভ সাইডের কথা আগেই বললাম, যে কিছু কিছু বিহেভিয়ারাল চেঞ্জ যেটা হয়েছে অলরেডি, যে পিপল হ্যাভ বিকাম মাচ মোর কনসিয়াস অ্যাবাউট হাইজিন, ফর এক্সাম্পল। সেটা কিন্তু আমরা যদি এই গেমস গুলো লক করতে পারি, আমরা কিন্তু we will see positive gains in the future. এই যে হাত ধোয়ার ব্যাপারে বা হাইজিনিক থাকার ব্যাপারে we can actually gain positive health benefits. On the negative side, আমরা জানি যে if there is a long period of say for example poverty persists, people's access to basic nutrition is affected, তখন কিন্তু it will start at some stage, it will start affecting our immunity levels. If people do not get access to normal health care, কারণ আমরা দেখছি যে অলরেডি ডাক্তাররা ভয় পাচ্ছে, অনেক হাসপাতালে তারা কিন্তু they are actually scared. আর এটা particularly scary in the case of COVID, কারণ আমি আজকেই দেখছিলাম যে কয়েকটা কেসে যেখানে একদমই কোনো সিমটমস নেই, বাট দে আর অলরেডি টেস্টেড টু বি কোভিড পজিটিভ। তো এরকম ক্ষেত্রে there will be a situation where people will feel completely scared of going to hospitals for normal care, and that will have long term consequences. যে মানে ওই stitching time saves 9 বলে, আমি if I am unable to stitch in time, it will affect me in the long term. আপনি একটু ছোট্ট করে আমাদেরকে যদি বলেন যে এই যে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য খাতের মূল সমস্যা কোনটি বলে মনে হয় আপনার কাছে, এবং অপর্যাপ্ত বাজেট না অব্যবস্থাপনা, এবং করোনা পরবর্তী সময়ে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য খাতের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ কি? খুবই ছোট করে, আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু আপনার সঙ্গে আরো কিছু কথা আছে আমার। ওকে, ভেরি 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 জাস্ট এক দুই লাইন করে উত্তর করুন। জি, একটা হচ্ছে অ্যালোকেশন আমরা খুবই কম দিই পার ক্যাপিটা টার্মস। যদি আমরা দেখি যে আমরা কি অ্যালোকেশন দিচ্ছি পার ক্যাপিটা টার্মস ইন ফর হেলথ, ইট ইজ এক্সট্রিমলি মিনিস্কিউল, and number one. And number two, we also have some serious institutional and governance issues which actually make it even worse. আমরা পাবলিক গুডকে নর্মালি we don't see health as a public good, and until we see health as a public good,
you will see a situation where corruption will continue, because corruption tends to undermine, or corruption at least partly comes from a lack of appreciation for public good. So I think we need to work on both ends, in my view. আমরা জানি যে ইউএনডিপি যাবৎ গৃহীত যত পদক্ষেপ তার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত এই মুহূর্তে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, যেটির কথা আপনি বলছিলেন, যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এবং অনেকেই বলছেন যে করোনার দীর্ঘমেয়াদী প্রভাব এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। আপনার নিজের এই বিষয়ে যথেষ্ট উৎসাহ আছে, আপনার কথাবার্তায় ইতিমধ্যে এটি প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন খুবই ছোট্ট করে উত্তর, করোনার প্রভাব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কি কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি দেখেন, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ধরে রাখতে করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবার জন্য ইউএনডিপি কি কি ভূমিকা পালন করতে পারে? আপনার জন্য 2 মিনিট সময়। এরপরে আরেকটা প্রশ্ন আছে, আমি সেখানে very quickly, first of all, I think our development, all the gains that Bangladesh had in terms of early programming, early planning for SDGs, etc., some of these gains are at risk right now, simply because you have suddenly have a situation where there are more poor people, schools are closed, education is not happening, health is being compromised, etc., etc. So some of those goals are affected. You will have goal 10, which is affected, which is the inequality in the short term, because of new people coming into becoming poor, is going to get affected. You will have a situation, unless we are very careful. আমি সবাইকে বলে থাকি যে আমরা এতই বেশি অবসেসড হয়ে যাচ্ছি কোভিড নিয়ে, আমরা কিন্তু যতটা অ্যাটেনশন আমাদের ডেঙ্গি বা বিভিন্ন ওই ধরনের সেটা আমরা কিন্তু দিচ্ছি না, and that is going to cause problems in the longer term. আমার এটাও প্রবলেম হয় যে in the rush to grow or recover quickly, we should not adopt unsustainable or non-green or low carbon development pathway or high carbon development pathways. কারণ আমি যদি দেখি যে আমাদের তেলের দাম কমে গেছে, যার ফলে আমরা we will start using more fossil fuels in the future, that is going to create more unsustainable development and will actually affect our achievement, the SDGs by 2030. So this is a serious issue. How can UNDP help? UNDP can help simply by making sure that at least there is a lot of lesson learning happening based on global practices. There is a global convening around not just UNDP. UNDP is an integrator, but at the end of the day, it is the whole UN system that will come together along with the larger development partners, particularly the multilateral banks. We have to all come together and unite as much as the world needs to unite to make sure that we are able to help the whole planet recover from this very quickly. অন্যদিকে কেউ কেউ মনে করছেন যে করোনার ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের ফলে সামনের দিনগুলোতে এই এসডিজি উন্নয়নের জন্য বা এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নতুন একটা দ্বার উন্মোচিত হবে। সো এ সম্পর্কে আপনার মতামত কি ছোট্ট করে জানতে চাই, এবং সর্বোপরি মহামারীর সকল প্রকার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবার জন্য কোনো দেশের সরকারি পর্যায় থেকে কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য বলে মনে করেন, এবং প্রতিটি ক্ষেত্রে যেটি আপনি গুরুত্বপূর্ণ অলরেডি বলেছেন যে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে বলি যে I'm an optimist again. So I believe that suddenly the world will realize that the SDGs actually make a lot more sense, and the world needs to come together to work on the SDGs, because the SDGs are the first set of international development goals which actually looks at the planet as a whole. It does not look at individual countries, it looks at the planet as a whole. Therefore, you have goals which every country has to work towards, and the whole world has to work, not just developing countries. That's number one. Number two, যেটা আমি বললাম যে দু তিনটে জিনিস যেটা আমাদের প্রয়োজন, একটা হচ্ছে we have to really make sure that we are new sets of poor people, vulnerable people who are now suddenly have to be brought under the safety net, and therefore whether in the corona response or whether it is a post-corona recovery, we must focus on the most vulnerable. We must focus on women who are disproportionately affected. We must focus on extremely poor groups and the small businesses which are going to get affected. So that's the second bit. And the third bit is to focus on public good. Social good investments have to increase globally and in countries like Bangladesh as well, that we must be willing to spend much more on education and health.
অনেক অনেক ধন্যবাদ মিস্টার সুদীপ্ত মুখার্জি, আপনার সঙ্গে চমৎকার সময় কাটলো এবং আপনি একজন চমৎকার মানুষ আমরা জানি। শুধু অপটিমিস্টিকই না আপনি, আমরা জানি যে বাংলাদেশের জন্য আপনার মমত্ববোধ যথেষ্ট। ইনডিড এ ফ্যাসিনেটিং ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আমরা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশে মিস্টার সুদীপ্ত মুখার্জির সঙ্গে কোভিড-19 এসডিজি, রোহিঙ্গা পরিস্থিতি সহ গোটা বিশ্ব পরিস্থিতি, তার ইবোলা পরিস্থিতি মোকাবেলায় সিয়েরা তার অভিজ্ঞতা, নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। অভিজ্ঞতার আলোকে তিনি কতগুলো কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন, সব অবশ্যই স্বল্প সময়ের কারণে আমি উচ্চারণ করতে পারবো না। সেটা হচ্ছে যে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আক্রান্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত, কোভিডের কথা যদি আমরা বলি, ততক্ষণ পর্যন্ত অন্য কেউই নিরাপদ নন। দ্বিতীয়ত, এটি দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, তারাও বলছেন, তিনিও বলছেন যে কাউকে পেছনে রেখে বাকিরা কোনো অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে সবাইকে খুব দ্রুত মুভ করতে হবে। স্পিডের কথা তিনি বারবার বলছিলেন যে স্পিড স্পিড স্পিড। গুড ইনফরমেশন দরকার, অর্থাৎ তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে এবং সেই তথ্যটা বিশ্বাসযোগ্য ভালো তথ্য থাকতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তিনি বলছেন যে সংখ্যাটা বাড়ছে, এটি দেখে তিনি কিছুটা আশান্বিত হচ্ছেন। তিনি মনে করেন যে এখন তথ্যটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, পাওয়া যাচ্ছে, এটি একটি ভালো দিক। এবং যেটি বলছেন যে এই কমিউনিটিকে আসলে নিজেদেরকে ফাইট করতে হবে, তাদেরকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, দায়িত্বটা নিতে হবে। এবং একই সঙ্গে সরকারের উপরে সমস্ত কিছু ছেড়ে দেওয়া যাবে না, নির্ভর করলে চলবে না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে এগুলো আসলে এই সব পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট কার্যকর এবং গোটা পৃথিবীর পরস্পরের প্রতি যে সহযোগিতার প্রশ্ন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি না করলে আসলে কেউই খুব ভালো থাকতে পারবেন না। আর কোভিড-19 প্রমাণ করে দিয়েছে যে কেউই মহাশক্তিধর নয়, এখানে সবাইকে সমান করে দিয়েছে, মহাশক্তিধর এবং শক্তিহীন সবাই সমান হয়ে গেছেন। যাই হোক, সব কথার মূল কথা যে পরিস্থিতির উন্নতি হোক, এটি আমরা সকলেই চাই এবং তার জন্য এখন যেটি জরুরি সেটি হচ্ছে অন্যের পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব নিজের ঘরে থাকা। ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। আর সরকারের জন্য পরামর্শ যতটা সম্ভব টেস্টের পরিমাণ, পরীক্ষার পরিমাণটা বাড়িয়ে দেওয়া। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।